আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা প্রশ্ন এখন আসছে। কেন পরিবর্তন করা জরুরি এ ব্যাপারে কথা বলবো এবং এই জাতীয় সঙ্গীতের বিকল্প হিসাবে কোন গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এরকমের একটা গান আমি আপনাদেরকে শোনাবো। তো প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রশ্নটা আসার সাথে সাথে এমনভাবে এটাকে অনেকেই হেয়ালিপনা করতেছেন যে পৃথিবীতে আর কোথাও জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় না এরকমের। অস্ট্রেলিয়ায়, রাশিয়ায়, তারপর জার্মানি, আফগানিস্তান, নেপালে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। খুঁজলে অন্যান্য আরো অনেক দেশ পাওয়া যাবে যেসব দেশে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করা হয়েছে। এখন জাতীয় সঙ্গীত রচনা করছেন কোন প্রেক্ষাপটে সেই জিনিসটা আমাকে বুঝতে, এটা কি আসলে আদৌ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বা বাংলাদেশের প্রেক্ষাপটে রচনা করা হয়েছে কিনা। আগে আমরা সেই রচনার আপনার যে লেখক জাতীয় সঙ্গীতের সেই ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবার সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ঠাকুর পরিবার ছিল এমন একটা পরিবার, আপনারা জানেন, পড়লে পাবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে বাড়িতে। দিয়ে তার বাবা ছিল বাংলাদেশের একজন জমিদার, খুলনার বোধহয় উনি। তো তিনি জমিদার ছিলেন এবং এই জমিদার তার যে ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে গরিবের ছেলে, গরিবের পোলাপান যে জায়গায় পড়াশোনা করে লেখাপড়া করে তাদের সাথে এই রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে গিয়ে পড়াশোনা করবে এই জিনিসটা তিনি মানিয়ে নিতে পারে নাই। যে আমার ছেলে, আমি জমিদার, আমার ছেলে কেন গরিবের ছেলে মেয়ের সাথে বা প্রজাদের ছেলে মেয়েদের সাথে পড়াশোনা করবে। আমার ছেলে বাসায় থাকবে, স্কুলের টিচার, বড় বড় টিচার আইসা তারপর বাসায় মানে পড়াই যাইবে। তো সেই অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর যে বাল্যকালে যে পাড়া প্রতিবেশীদের সাথে চলাফেরা করা, তাদের বন্ধু বান্ধবের সাথে একই স্কুলে গিয়ে পড়াশোনা করা, এই জিনিসটা থেকে তিনি কিন্তু বঞ্চিত হয়েছেন। তিনি পড়াশোনা করতে পারেন নাই। তিনি বিলাসী জীবনযাপন এবং টিচার আইসা পড়াই গেছে, আপনি বুঝেন না তাহলে কি ধরনের তাদের মন মানসিকতা ছিল। এবং শুধু কি তাই তাই না, তাদের এই যে ঠাকুর পরিবার বা তার বাবা যে জমিদার ছিল তার তৎকালীন সময়ে তার আপনার বাড়ির পাশ দিয়ে বা তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে যাইতে পারতো না। আপনি বুঝেন তাদের ভিতরে কতটা অহংকার বা হিংস্রতা ছিল এই বাঙালি জাতির প্রতি, মানে এই বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষের প্রতি, যে কি আমার বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে হাইটা যাইতে পারবে না। এবং শুধু কি তাই, তারা বিভিন্ন ভাবে ভ্যাট ট্যাক্স বসিয়ে দিয়েছিল মুসলমানদের উপর। কেউ দাড়ি রাখলে তাদেরকে বাড়তি ট্যাক্স দিতে হবে, কেউ মোচ রাখলে বাড়তি ট্যাক্স দিতে হবে, কেউ চুল রাখলে তাকে বাড়তি ট্যাক্স দিতে হবে। এরকমের কিছু কালচার তারা সৃষ্টি করেছিল এই ঠাকুর পরিবার। এবং তার যদি দাদার বাড়ির দিকে আপনি তাকান, তার দাদার বাড়ি কলকাতায়, সে জায়গায় এই তার রবীন্দ্রনাথের দাদা তিনি নিজে ব্যাংক প্রতিষ্ঠা করেছিল এবং সেই ব্যাংকে মানুষকে টাকা পয়সা জমা রাখার জন্য বলা হয়েছিল। এবং সেই টাকা পয়সা জমা রাখার পর সেই টাকা পয়সা নিয়ে সেই ব্যাংক লুট করিয়া এই রবীন্দ্রনাথের ঠাকুর, রবীন্দ্রনাথের দাদা তিনি লন্ডনে চলে গেছেন। তার দাদা কিন্তু সে জায়গায় সেখানে মৃত্যুবরণ করেছিল। তো ব্রিটিশদের সাথে আতাত করে এই ঠাকুর পরিবারটা আপনার এই যে মানে ভারতবর্ষকে চালাইতো তারা। যখন বঙ্গভঙ্গের প্রশ্ন আসলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর তো জীবিত। তখন বঙ্গভঙ্গের প্রশ্ন যখন আসলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তারা এর ঘোর বিরোধিতা করতেছে, না বঙ্গভঙ্গ করা যাবে না, কারণ বঙ্গভঙ্গ করলে এই যে আমাদের বাংলাদেশের এই অঞ্চলের প্রতি তাদের যে একটা আধিপত্য বা তারা যে এই দেশের মানুষকে শাসন শোষণ করে এই জিনিসটা তো থাকবে না। এর ঘোরতর বিরোধিতা করে এবং বিরোধিতা করার পর বা বিরোধিতা করার প্রেক্ষাপটে তিনি কিন্তু 1905 সালে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমি ভাঙতে দেব না, এই যে আপনার তার যে ভাঙতে না দেওয়ার যে মন মানসিকতা বা বঙ্গভঙ্গ হবে এটা যে তিনি মাইনা নিতে পারেন না, এর কারণে তিনি এই রচনা এইটাকে আপনি এই আমার সোনার বাংলাকে তিনি লিখেন। তো লেখার পর তিনি কিন্তু এই যে সুর, এই সুর কিন্তু নিজে করেন নাই, তিনি অন্যের কাছ থেকে এই যে আপনার কি যেন নাম, গগন গগন হরকরার, গগন হরকরারের একটা গান আছে, আমি কোথায় গেলে পাবো তারে, সেই গানের সুরকে সে চুরি করিয়া এই যে আমার সোনার বাংলার সাথে লাগাই দিছে। তো লাগাই দিছে ভালো কথা, কিন্তু গগন হরকারকে তোর ক্রেডিট দিতে হইবে, সে কোনো ক্রেডিট টেডিট দেয় নাই। আর তৎকালীন সময়ে তিনি একজন ব্রিটিশদের সাথে তার চলাফেরা বোঝেন নাই, তাকে নিয়ে সে চুরি করুক ডাকাতি করুক এই ধরনের কোনো কিছু তাকে নিয়ে কেউ বলতেই পারবে না, এবং বললে তার সাথে সাথে হয়তো এমন গুম হয়ে যেতে পারে অথবা ফাঁসি হয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসেন এবং ঢাকা শহরকে কেন্দ্র করে যখন মানে ঢাকা শহর প্রতিষ্ঠার বা ঢাকাকে রাজধানী করার বা একটা শহর হিসেবে
স্বীকৃতি দেওয়ার জন্য যখন প্রস্তাব ওঠে তখন তিনি এর বিরোধিতা করে যে না, কলকাতা ব্যতীত অন্য কোনো শহর বা এই অঞ্চলের সৃষ্টি হইবে এটা তারা কোনোভাবেই মানিয়ে নিতে পারে নাই। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, এগুলো তো এখন স্পষ্ট মানুষের কাছে যে 1912 সালে মার্চ মাসে তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করার জন্য যে একটা কমিটি গঠন করা হয়, সেই কমিটির সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে বাঙালি বা এই বাংলাদেশের মানুষ যে শিক্ষিত হইবে, তারা যে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে, এই জিনিসটা তিনি কখনোই মানিয়ে নিতে পারেন না। তার জন্য তিনি এই বিশ্ববিদ্যালয় বিরোধী আপনার সংগঠন করেন এবং সেই সংগঠনের তিনি সভাপতি ছিলেন এবং তিনি বিভিন্ন সময় এই ব্রিটিশদের সাথে আঘাত করে এই বিশ্ববিদ্যালয় যাতে প্রতিষ্ঠা করা না হয় এজন্য ঘোর বিরোধিতা তিনি করেছিলেন। তো এরকমের একজন মানুষ এবং যার মৃত্যু হয় 1941 সালে, বাংলাদেশ জন্ম হওয়ার আগে যে মানুষটার আপনার মৃত্যু হয়, তো সেই মানুষটা এই বাংলাদেশকে নিয়ে যে জাতীয় সঙ্গীত রচনা করছে এটার তো কোনো প্রশ্নই আসে না। এবং তিনি অবিভক্ত বাংলা বা সমস্ত বাংলাকে নিয়ে হয়তো তিনি এই আপনার যে সঙ্গীতটা তিনি রচনা করছিলেন। তো আপনি প্রেক্ষাপট যদি দেখেন যে বঙ্গভঙ্গ যদি না হয়তো বাংলাদেশ সৃষ্টি হইতো না। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে বা সমস্ত বঙ্গকে একত্রে রাখার জন্য কিন্তু এই গান তিনি রচনা করেছেন বা এই সঙ্গীত তিনি রচনা করেছেন। তো যেহেতু বঙ্গভঙ্গ সৃষ্টি হওয়ার পরও তারপর পাকিস্তান ভারত তারপর বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানে লম্বা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা আসছি, সেই জায়গায় এসে 1972 সালে এই জাতীয় সঙ্গীতকে আমাদের বাঙালি জাতির উপর জোরপূর্বক চাপাই দেওয়া হলো যে হ্যাঁ এইটাই তোমাদের জাতীয় সঙ্গীত, এটাকেই তোমরা নেও। এখন বর্তমান প্রেক্ষাপট, তৎকালীন প্রেক্ষাপট ভিন্ন ছিল, এখন বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। সে অনুযায়ী এবং এই যে রচনা মানে সঙ্গীত রচনায় তার প্রেক্ষাপটই ছিল ভিন্ন। সেই জায়গা থেকে এখন এটা যে আজকে উঠছে এমন তো না বিষয়টা, বারবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রশ্ন কেন উঠতেছে? এখানে একটা কারণ আছে। একটা সঙ্গীতের সাথে একটা চুরির ব্যাপার আছে, একটা সুর চুরি করিয়া একজনের কাছ থেকে আইনে একটা সঙ্গীতে লাগানো এবং সেটা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা আসলেই শ্রেয় না। এখন আসলে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে যে একটা সঙ্গীতকে পেতে পারি সেরকমের একটা সঙ্গীত বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে উপযুক্ত একটা সঙ্গীত কোনটা হতে পারে, এরকমের একটা সঙ্গীত আমি আপনাদেরকে শোনাই যে এইটা যদি সঙ্গীত হয় বা এটা যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়, বাংলাদেশের সমস্ত রকম তর্ক বিতর্ক বা বাংলাদেশের যে দেশপ্রেম বা বাংলাদেশের প্রতি মানুষের যে ভালোবাসা বা একটা সঙ্গীত শুনলে, একটা জাতীয় সঙ্গীত শুনলে দেশের দেশের মানুষের মনের ভিতরে যে একটা দেশপ্রেম উজ্জীবিত হয়, এরকম একটা সঙ্গীত দরকার। সেরকমের একটা সঙ্গীত আমি কমেন্টে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন বা শুনতে পারেন যে আসলে এই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে উপযুক্ত কিনা। আপনারা মতামত দেবেন। আসসালামু আলাইকুম।